দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম কেবল অর্থনৈতিক গুরুত্বে নয়, এই জনপদটি দেশের অন্য যে কোনো জনপদ থেকে নিজেদের আলাদা করেছে নিজেদের বৈচিত্র্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সমৃদ্ধির কারণে। কিন্তু এই জনপদের মহানগর যতটা ঝাঁ চকচকে, শহরের বাইরের জনপদ কি তার সমরূপ আকার ধারণ করতে পেরেছে? মোটেই নয়। এই যেন আলোর নিচে অন্ধকারের মতোই। এখানকার জনপদগুলো সবচেয়ে, এই উপজেলার জনপদগুলো পিছিয়ে রয়েছে। কিন্তু কেন এমন চিত্র? কেন আগায়নি উপজেলাগুলো? সামনের নির্বাচন নিয়ে এই উপজেলাগুলো আসলে মানুষগুলো কি ভাবছে? চ্যানেল 24-এর বিশেষ এই নির্বাচন নিয়ে বিশেষ যে আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ, এই অনুষ্ঠানে আমরা আসলে খুঁজে নিতে চাই চট্টগ্রাম উপজেলার 12 আসনের হালচিত্র। সাথে আছে আমি রনি দত্ত, আমার সাথে থাকবেন বিভিন্ন দলের প্রার্থীরা। আমরা কথা বলবো ভোটারদের সাথেও। শুরুতেই আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আমন্ত্রিত অতিথিদের। আমার পাশে রয়েছেন চট্টগ্রাম 6 আসনের বিএনপির প্রার্থী গোলাম আব্দুল খন্দকার, তার পাশে রয়েছেন চট্টগ্রাম 4 আসনে জামাতে ইসলামের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, এবং তার পাশে রয়েছেন চট্টগ্রাম 7 আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট ইকবাল আহসান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে, এবং সাথে স্বাগত জানাচ্ছি আমাদের ভোটারদেরও। মূল আলোচনা শুরু করার আগে আমরা একটু যেতে চাইবো আমাদের সহকর্মী ইবেন মিরের কাছে। তার কাছে আপনি প্রথমে জানতে চাইবো, ইবেন, চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ মিলে 15টি উপজেলা এবং আসন হচ্ছে 12টি। তো আমরা যেটি দেখেছি যে নগরীর যে উন্নয়নটি যতটা হয়েছে এই সময়ের মধ্যে, উপজেলার উন্নয়ন ততটা হয়নি। তো এটার কারণ কি, এবং এই উপজেলার আসলে সম্ভাবনা বা সংকট এবং সম্ভাবনাগুলো কি কি যদি একটু বলতেন। প্রথমে যদি বলি, আমি যে উপজেলা 15টি উপজেলায় আপনার জনসংখ্যা কিন্তু কোটির মতো, সেই কোটি মানুষকে কাজে লাগানোর যে বিষয়টি, সেটি কিন্তু আমরা আসলে বিগত 54 বছরও সেভাবে দেখিনি। আমি যদি এখানে প্রথমে কৃষির যে সম্ভাবনা সেটি যদি বলি, প্রথমে আপনার ফটিকছড়ির যে ভান্ডারি মূলা, হাটহাজারির মিষ্টি মরিচ, কিংবা বাঁশখালীর লিচু, কিংবা পটিয়া চন্দনাইশের পেয়ারা, কিংবা সীতাকুণ্ডের সিম, এগুলো কিন্তু আসলে সারা দেশে বিখ্যাত এই যে সম্পদগুলোর কারণে, কৃষি সম্পদের কারণে। সে অর্থে এই পণ্যগুলো প্রসার ঘটিয়ে বিভিন্ন জায়গায় রপ্তানি কিংবা বৈদেশিক মুদ্রা আয়ের অর্থনীতির তাদের যে অবদান, সেটি আসলে সেভাবে আমরা সম্প্রসারণের বিষয়টি দেখিনি। আর এছাড়া যদি আপনি শিল্পায়নের দিকে যান, সেক্ষেত্রেও কিন্তু আমরা সীতাকুণ্ড ছাড়া আর যে বাকি উপজেলাগুলো রয়েছে কোনোটিতে কিন্তু আসলে সেভাবে শিল্পায়নও হয়নি। আনোয়ারা বলেন কিংবা বাঁশখালী কিংবা রাউজান, প্রত্যেকটি জায়গায়। আর মৎস্য সম্পদ, আমি যদি একটু মৎস্য সম্পদের দিকে একটু বলি, সেখানে কিন্তু মিরসরাই লেকের মাছ সেটি কিন্তু বিখ্যাত। এছাড়া কিন্তু কর্ণফুলী নদীর মাছ সেটি কিন্তু এখন অনেকটা বিলুপ্ত। এই যে জিনিসগুলো সংরক্ষণ করে সেটি আরো বাড়ানো, সে জায়গায় কিন্তু আমরা সেভাবে দেখিনি। অন্যদিকে আপনার কক্সবাজারের সাথে কিন্তু এই যে বিভিন্ন উপজেলার পর্যটন নগরী কক্সবাজারের সাথে তাদের উপজেলাগুলোর একটি যোগাযোগ রয়েছে, সে জায়গায় আমরা সেখানেও দেখেছি যে আসলে যে সম্প্রসারণের বিষয়ে পর্যটন নগরীকে কাজে লাগিয়ে এই জায়গাগুলোর উন্নয়ন সেভাবে হয়নি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেটি, এটি কিন্তু আসলে বহু আকাঙ্ক্ষিত। সেই জায়গায়ও আসলে যে 4 লেন করার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে বিগত বেশ কয়েক বছরও কিন্তু জোরালো আন্দোলন হয়েছে, দাবি হয়েছে, সে জায়গা হয়নি। আরেকটি যদি বলি আমি, যেমন টানেল হয়েছে, সেই টানেল কিন্তু এখন অনেকটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সেই জায়গায় আমার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক সেটি কিন্তু আসলে 4 লেনে করলে যে জায়গায় অর্থনীতিতে বিরাট গতি আসবে, সেই বিষয়গুলো কেউ নজরে সেভাবে আসলে আনেও নি, এবং বাস্তবায়নের যে বিষয়টি সেটি তো আমরা দেখিনি। এছাড়া বোয়ালখালী যে সেতু, কালুরঘাট সেতু, সেটি কিন্তু যদি হতো, সেই ক্ষেত্রে বোয়ালখালী অঞ্চলে যে বৃহৎ অঞ্চলটি, এটির মানুষেরও কিন্তু আসলে অর্থনৈতিক ব্যাপক একটি পরিবর্তন হতো। সবকিছু মিলে বলতে গেলে আসলে সম্ভাবনা প্রচুর রয়েছে। সে জায়গায় যে কাজ করার কথা ছিল, বিগত 54 বছর আমরা অনেক সরকার দেখেছি, অনেক প্রার্থী দেখেছি, সবাই নির্বাচনের আগে আসলে সেগুলো আসলে যে কথার ফুলঝুরি সেটি ঝরিয়েছেন, কিন্তু দিন শেষে এই অঞ্চলের মানুষগুলো আসলে সেভাবে কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে উন্নয়ন তাদের, সেটি হয়নি। এই কারণে এবার মানুষ কিন্তু আসলে এবারও স্বপ্ন দেখছে, প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিবে, সেটি আসলে কতটুকু কাজে লাগে সেদিকে কিন্তু আসলে এই যে 15টি উপজেলার মানুষ কিন্তু আসলে তাকিয়ে আছে। যেহেতু বন্দর এখানে, সে বন্দরকে কিন্তু কাজে লাগালে এই 15টি উপজেলায় যে উন্নয়ন, যে সম্ভাবনা রয়েছে, সেটি কাজে লাগিয়ে কিন্তু আসলে বিরাট
অর্থনৈতিক পরিবর্তন কিন্তু নিয়ে আসা সম্ভব, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। আমরা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ছাড়া কিন্তু আর খুব নিকট অতীতে আমরা দেখিনি যে আসলে খুব বেশি অর্থনৈতিক অঞ্চলও গড়ে তোলা হয়েছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সেটিও কিন্তু এখনো আবার সেভাবে আসলে কার্যকর হয়নি। অর্থাৎ বলতে গেলে এক কথায় সীতাকুণ্ডতে যে কয়েকটি শিল্প এলাকা রয়েছে, শিল্প এলাকা বলতে আমি যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এছাড়া কিন্তু আর বিগত অন্য যে উপজেলাগুলোতে সেভাবে আসলে শিল্প প্রতিষ্ঠানও গড়ে ওঠেনি। এই যে সবকিছু মিলে মানুষ স্বপ্ন দেখছে আগামী যে নির্বাচন, সে নির্বাচনে যেন আসলে প্রার্থীরা এই যে আশাগুলো কিন্তু এবারের প্রার্থীরাও কিন্তু বলবেন, কিন্তু কতটুকু আসলে সেটি বাস্তবায়ন হয় সেটির দিকে কিন্তু আসলে নজর রাখতে হবে, মানুষও তাকিয়ে আছে। ধন্যবাদ ইবেন মির। ইবেন মির, আমরা আসলে শুনছিলাম ইবেন মির আমাদের যে এই উপজেলাগুলোর সংকট এবং সম্ভাবনাগুলো করার কথা বলেছিল। তো শুরুতে আমি একটু আসলে জানতে চাইবো জনাব গোলাম আকবর খন্দকারের কাছে। আচ্ছা, চট্টগ্রামে আমরা যতটা উন্নয়ন দেখেছি, সব উন্নয়ন কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি নগর কেন্দ্রিক। আপনার কি মনে হয় উপজেলাগুলো কেন আসলে পিছিয়ে থাকলো বা নগর কেন্দ্রিক কেন উন্নয়নগুলো হলো? উন্নয়ন বিগত 17 বছর যে ঢামাডোল পিটিয়েছে সরকার, সেই উন্নয়নটা হয়তো রাজধানী কেন্দ্রিক, রাজধানীর বাইরে কিছু জেলার শহর কেন্দ্রিক উন্নয়ন হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, উন্নয়নটা হয়েছে কিছু মেগা প্রকল্প এবং কিছু ব্যক্তিবিশেষের পৃষ্ঠপোষকতা এই উন্নয়ন প্রকল্পগুলি হয়েছে। জনগণের কল্যাণে তেমন কোনো উন্নয়ন হয়েছে বলে আমাদের মনে নাই। যেমন চট্টগ্রাম শহরে কয়েকটা মেগা প্রকল্প নিয়েছে, তাও উড়াল সেতু আমরা দেখতে পাচ্ছি। বাস্তব অবস্থায় চট্টগ্রাম শহরের মধ্যেও সেরকম উন্নয়ন তেমন আমাদের চোখে পড়েনি। এর বাইরে যদি চট্টগ্রামের শহরের বাইরে 15টি উপজেলায় যদি যায়, 15টি উপজেলার মধ্যে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কিছু কিছু উন্নয়ন প্রকল্প হয়েছে, সেটা অর্ধেক যারা প্রকল্প এনেছে, যারা কাজ করেছে তাদের পকেটস্থ হয়েছে, বাস্তব অর্থে উন্নয়ন তেমন হয়নি। এই যে বলা হলো কিছুক্ষণ আগে সীতাকুণ্ডে শিল্প এলাকা, এই সীতাকুণ্ডের শিল্প এলাকা পাকিস্তান আমল থেকে হয়ে আসছে, নতুনভাবে কিন্তু শিল্প এলাকায় সম্প্রসারিত হয়নি। তেমন মিরসরাইও তেমন উন্নয়ন হয়নি। কেমন হয়নি? অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, এটা কিন্তু সুফল এখনো পর্যন্ত জনগণ পায়নি, একটা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। মোটামুটি চট্টগ্রাম শহরের মধ্যে কয়েকটা প্রকল্পের মধ্যে যদি কিছু উন্নয়ন হয়েও থাকে, সেটার চট্টগ্রাম শহরের জনগণ কিছুটা সুফল ভোগ করছে, বাট অধিকাংশ জনগণ শহরের বাইরে 15টি উপজেলায় অবস্থানরত অনেক অধিকাংশ লোকে সেই সুফল থেকে বঞ্চিত। কোনো উপজেলায় গত 17 বছর সেরকম কোনো উন্নয়ন হয়েছে বলে আমাদের সেরকম কোনো ধারণা নেই। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আনোয়ার সিদ্দিক চৌধুরীর কাছে জানতে চাইবো। জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী, অতীতে উপজেলাগুলো থেকে কিন্তু নির্বাচিত অনেকেই মন্ত্রী বা এমপি পদে অনেকেই ছিলেন বা বড় বড় পদে ছিলেন, তবু উপজেলা পর্যায়ে সিগনিফিক্যান্ট উন্নয়ন না হওয়ার কারণ কি হিসেবে মনে করছেন? সম্মানিত দেশবাসী, আমরা জানি বাংলাদেশ একটি ছোট্ট দেশ, এর মধ্যে কয়েকটি সিটি কর্পোরেশন আছে, রাজধানী আছে। আমাদের উন্নয়ন বলতে যেটি সাধারণত ইতিপূর্বে আমাদের রাজনৈতিক ব্যক্তি যারা দায়িত্ব পালন করেছেন, শুধুমাত্র ইস্যুভিত্তিক এবং দৃশ্যমান ছাড়া ব্যাপক কোনো উন্নয়ন হয়নি। যেমন আপনি ধরেন দৃশ্যমান হচ্ছে ক্যাপিটালের মধ্যে ডেভেলপমেন্টটা করা, ওনারা সেটা করেছেন। আবার ইস্যুভিত্তিক বলতে যখন কোনো ফান্ড আসে সেটাকে নিয়ে তারা করেছেন। মূলত এই দুটোকে সামনে নিয়ে তারা উপার্জনের একটা মাধ্যম হিসেবে কাজ করেছেন বলে আমরা মনে করছি। কিন্তু টোটাল বাংলাদেশকে যেভাবে ডেভেলপ করা দরকার সেটা কিন্তু হয়নি। কারণটা হচ্ছে আমাদের সমস্ত কিছু কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা, অর্থাৎ রাজধানী কেন্দ্রিক। আমাদের চট্টগ্রামে আগে রেলওয়ের মূল কেন্দ্রটি ছিল, এখন সেটাও নেই। আগে পাট কেন্দ্রের টোটাল সেন্ট্রাল অফিস ছিল চট্টগ্রামে, তাও নেই। দ্যাট মিনস সমস্ত কিছু উন্নয়ন রিলেটেড বিষয়গুলো রাজধানী চলে গিয়েছে।
এবং শুধুমাত্র রাজধানী উন্নয়ন মানে বোঝানো হয়েছে দেশের উন্নয়ন, আসলে কিন্তু তা নয়। বরং আমরা যেটা চাইবো যে বিভিন্ন যেই মন্ত্রণালয়গুলো আছে সেগুলো যেখানে রাখলে বেশি ডেভেলপ হবে, জনগণ উপকৃত হবে, দেশের উন্নয়ন হবে, সেটি সে জায়গায় নেওয়া উচিত। উদাহরণ হিসাবে আমি যদি বলি, যেমন রেলওয়েটা ঢাকা কেন্দ্রিক না রেখে চট্টগ্রামে যেভাবে ছিল সেভাবে যদি রাখা যেত তাহলে রেলওয়েকে আরও ডেভেলপ করা যেত এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে সেটা আরও ডেভেলপ হতো। পাশাপাশি আপনার অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে, যেমন আপনারা শুনতে পেলাম রিপোর্ট যেটা দেওয়া হয়েছে যে সীতাকুণ্ডের মধ্যে শুধু শিল্পাঞ্চল হয়েছে, আসলে কিন্তু যা হয়েছে তাও ব্যক্তিকেন্দ্রিক। গভর্নমেন্টের পক্ষ থেকে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, বিভিন্ন জুট মিলগুলো আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো আছে, সে সবগুলো বন্ধ হয়ে গিয়েছে। দ্যাট মিনস সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না এবং হয়নি। সুতরাং আমরা তো যেহেতু নতুনভাবে নতুন স্বপ্ন নিয়ে আগামীতে যদি জনগণ আমাদেরকে সেভাবে মনোনীত করে, আল্লাহর রহমত থাকে, তাহলে অবশ্যই আমরা রাষ্ট্রীয়ভাবে টোটাল বাংলাদেশকে ডেভেলপ করার একটা পরিকল্পনা থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আনোয়ার সিদ্দিক চৌধুরী। আমি একটু কথা বলতে চাই এবার জনাব অ্যাডভোকেট ইকবাল হাসানের কাছ থেকে জানতে চাইবো, আপনার দৃষ্টিতে জেলা পর্যায়ে আসলে সবচেয়ে প্রান্তিক পর্যায়ে বড় সংকটগুলো কি কি, এবং এই দীর্ঘদিনও এই সংকটগুলো কেন পূরণ করা হলো না বা সমাধান করা গেল না? আমাদের চট্টগ্রাম শহর এবং প্রান্তিক যে এরিয়া জেলা শহর, এর আগে একটা মৌলিক পয়েন্ট হচ্ছে আসলে ঢাকা এবং চট্টগ্রামের একটা মৌলিক বৈষম্য আছে, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কথা বলেছি, কাজ করেছি। আমি আইনজীবী হিসেবে যেমন চট্টগ্রাম জজ কোর্টে ছিলাম, ঢাকার সুপ্রিম কোর্টের হাইকোর্ট সার্কিট বেঞ্চ চট্টগ্রামে আনার জন্য আমরা আন্দোলন করেছিলাম। একইভাবে এখানে কমার্শিয়াল ক্যাপিটাল বলা হয়েছে চট্টগ্রামকে, এই জন্য এখানে অ্যাডমিরালটি যে কোর্টটা আছে এটা এখানে হয় বাঞ্ছনীয়, সব ইস্যুসগুলো এখানে, বাট এটাও ঢাকাতে পড়ে রয়েছে। কোম্পানি ম্যাটার্সগুলো ঢাকাতে গিয়ে করতে হয়, অথচ এটা বলা হচ্ছে কমার্শিয়াল ক্যাপিটাল। ওই জায়গায় চট্টগ্রাম একটা বৈষম্যের শিকার। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি শহর এবং গ্রামের কথা বলেন, এখানেও আমার সহবক্তা সিনিয়র পলিটিশিয়ানগুলো আমাকে খন্দকার বলেছেন, এখানে মেগা প্রকল্প যেগুলো করা হয়েছে আপনি দেখবেন যে বড় বড় 4-5টা মেগা প্রকল্প সবগুলো হচ্ছে শহর কেন্দ্রিক। গ্রাম কেন্দ্রিক মেগা প্রকল্প নেই, আবার গ্রাম কেন্দ্রিক সরকারের কিংবা লোকাল যারা জনপ্রতিনিধি ছিল তাদের আলাদা কোনো পরিকল্পনা নেই। এখানে মৌলিক যে জায়গাটা বিষয় রয়েছে, এখানে 300টা আসন প্রতিটা উপজেলা রয়েছে, বা চট্টগ্রামের 12টা আসন রয়েছে। আসন ভিত্তিক কর্ম পরিকল্পনা এবং সরকারের রেসপন্স কি, ওই জায়গায় বড় ঘাটতি রয়েছে। এখন আমরা যখন উন্নয়নের কথা বলছি, সেখানে দেখা যায় 2-3টা বিষয় এখানে কারণ কাজ করেছে। একটা হচ্ছে পলিটিক্যাল সদিচ্ছার বিষয় রয়েছে। আপনি রাজনীতিটাকে দেখাচ্ছেন কেবলমাত্র ভোটারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। আপনি এই বড় বৃহৎ হয়তো 2টা দল 3টা দল আছে, তারা দেখা যায় তাদের উন্নয়নটা হয় পলিটিক্যাল এজেন্ডার সাথে সম্পৃক্ত করে। এখন তার রাজনীতিক যে এজেন্ডা, পলিটিক্যাল যে লিগেসি, পলিটিক্যাল যে পারিবারিক যে ঐতিহ্য, এগুলোর সাথে ওদের ইচ্ছার সাথে কেমন জানি উন্নয়নটা চাপিয়ে দেওয়া হয়েছে। এখন আমার রাঙ্গুনিয়ার কি নিট, সীতাকুণ্ডর কি নিট, ওদিকে আপনার মিরেশ্বরের কি নিট রয়েছে, কিংবা আমার পটিয়া কর্ণফুলীর ওই পারে, ওটার সাথে অ্যাডজাস্ট করে আমার উন্নয়ন পরিকল্পনা কি হওয়া উচিত, এই বিষয়গুলো আসলে মৌলিক আলোচনার মধ্যে কখনো আসে নাই। আপনি যদি উন্নয়নটা দেখবেন যে এখানে অনেক ক্ষেত্রে বলা হয় নিরাপত্তার ইস্যু রয়েছে, আপনার বিভিন্ন ইউটিলিটি সহজলভ্যতা রয়েছে, ওই জায়গায় বৈষম্য। আপনি গ্রামে কেন নিরাপত্তা দিচ্ছেন না? গ্রামে কেন আমি গ্যাস পাবো না? আমার রাঙ্গুনিয়া সব বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জেলা শহরে গ্যাস নিয়ে আন্দোলন হচ্ছে। শহরে যারা আছে এটা ফুল টাইম পাবে, বিদ্যুৎ ফুল টাইম পাবে, গ্রামে পাবে না। তাহলে এটা কি, আপনি গ্রামের জনসংখ্যা কম, এখানে ঘনত্ব বেশি, তাহলে আপনার প্রায়োরিটি লিস্টের মধ্যে আপনি নগরের মানুষগুলিকে অগ্রাধিকার দিচ্ছেন, গ্রামের মানুষগুলোকে আপনি অনেকটা, আমি এটাকে বলবো যে সেকেন্ড ক্লাস সিটিজেনের মর্যাদায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং এটা ইচ্ছাপূর্বক ভাবে করা হচ্ছে বলে আমি মনে করি। আপনি যদি দেখেন যে এখানে কেন্দ্রীভূতর যে বিষয়টা আসছে, আপনার উন্নয়ন পরিকল্পনা, আপনার বাজেট ডিবেট থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির যে পরিকল্পনাগুলো হয়, এগুলো যে গবেষণাগুলো হয় ঢাকা বেসড বা নগর কেন্দ্রিক, চট্টগ্রাম বেসড। বাট আমার রাঙ্গামাটি কিংবা আমার রাঙ্গুনিয়ার এক প্রান্তে যে বান্দরবনের বর্ডার আছে ওদিকে, কিংবা ওদিকে আপনার সীতাকুণ্ডর ওই পারে সাগর কেন্দ্রিক যে ইকোনমি, এগুলো আপনি চিন্তা করছেন না। আপনার আলোচনায় আসছে না আমার রাঙ্গুনিয়াতে গুমাইবিল আছে, চট্টগ্রামের ঐতিহ্য, কর্ণফুলী নদীভিত্তিক আমি কৃষি, আমি মৎস্য অর্থনীতির চিন্তা করতে পারতাম, আমার গুমাইবিল কেন্দ্রিক কৃষি অর্থনীতি আমি চিন্তা করতে পারতাম, এগুলো আলোচনাতে আসছে না। কারণটা হচ্ছে আমাদের
ভোটারদের মনে হয় জনগণের ওই জায়গায় একটা অ্যাওয়ারনেসের প্রয়োজন রয়েছে। নতুন প্রেক্ষাপটে এসেও জনগণকে এরপরে দেখা যায় কিছু মুখরোচক কথাবার্তা, কিছু প্রতিশ্রুতি, কিছু নগদ, কিছু বিভিন্ন কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে দেখে ভোটার অ্যাট্রাক্ট করার কথা বলা হচ্ছে। বাট আমার অঞ্চলের, আমার উপজেলার উন্নয়নের জন্য কি প্রায়োরিটি লিস্ট আমার করার দরকার, জনগণের সাথে কোনো ডায়লগ নাই, এখানে অংশীজনের সাথে কোনো ডায়লগ নাই। যে নেতৃবৃন্দরা রয়েছে তারা আলটিমেটলি তৃণমূলের মানুষের সাথে কোনো ডায়লগ করে উন্নয়ন কোনো পরিকল্পনাও নেই, সে দাবিও নেই, পার্লামেন্টে এটা নিয়ে তুলে ধরার কোনো বিষয় নেই। কারণ আমরা পার্লামেন্টে গান, তারপরে কবিতা, বিভিন্ন শিল্প সংস্কৃতি চর্চা দেখি, বাট জনগণের ভয়েসটা, নিডটা কর্মপরিকল্পনা তুলে ধরার মাধ্যমে যে সংসদে পার্লামেন্টারি যে ডিবেট করবে, সে ডিবেট আমরা আসলে আমার যে রাজনৈতিক যে সময় এখানে কোনো সেটাতে আসলে দেখা যায় না, খুব একটা দেখা যায় না। আমি একটু জানতে চাইবো আসলে কারা একটু কথা বলতে চান। আমি প্রথমে একটু সুযোগ দেওয়ার চেষ্টা করছি, আপনাদের কথাগুলো যদি একটু শুনি, আপনাদের প্রশ্নগুলো একটু শুনি। আপনার প্রশ্নটা সংক্ষেপে বলবেন। একটা প্রশ্ন প্রার্থীদের কাছে করতে চাই। চট্টগ্রাম এবং বিশেষ করে গ্রাম এলাকা, এই দুই এলাকায় আমরা দেখি চট্টগ্রাম কেন্দ্রিক উন্নয়নগুলো হয়, আর আমাদের যার প্রান্তিক জনগোষ্ঠী তাদের প্রতি কোনো পরিকল্পনাই প্রার্থীদের থাকে না। আমি চাই তেলের মাথায় তেল দেওয়ার মতো অনেকটা অবস্থা। গ্রামের সাধারণ যারা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী তাদের জন্য আপনাদের কি পরিকল্পনা, কি আপনারা আপনাদের নির্বাচনের পরে তাদের জন্য কি করবেন, এটাই আমি জানতে চাচ্ছি। যে আমরা আরো কয়েকটা প্রশ্ন একসাথে নিতে চাই একটু। জি, যে উনি একটু হাত তুলেছেন, আমি পরে আপনার কাছে আসছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এতক্ষণ ধরে প্রান্তিক জনপদ, শহর এবং গ্রামের কথা বলা হচ্ছে। আমি যদি একটু এখানে শিক্ষা ব্যবস্থাটা যদি একটু অ্যাড করা হয়, গ্রামের থেকে একটা ছেলে পাশ করলে সে ভালো একটা জায়গায় যেতে পারে না, সেটা চট্টগ্রাম শহরে কোন একটা কলেজ বা মাদ্রাসা থেকে পাশ করলে যায়। এই বৈষম্য কেন? আমরা চাই শিক্ষা ব্যবস্থা সমগ্র বাংলাদেশে গ্রাম এবং শহর একইভাবে চলে আসুক। গ্রাম এবং শহর, মানুষ শহরমুখী হচ্ছে বারবার এই কারণে যে গ্রাম থেকে একটা ছেলে পাশ করলে সেটা ভালো একটা অবস্থানে যেতে পারে না। শিক্ষা ব্যবস্থা যেন বৈষম্য না বুঝতে থাকে। পেরেছি আপনার প্রশ্নটা। আর কি একজন প্রশ্নকে আমি নিব আপাতত, একটু একজনই আমি আবার আসছি, আপনাদের কাছে আসবো। ছোট করে সংক্ষেপে প্রশ্ন। আসসালামু আলাইকুম। এন মোহাম্মদ বেলুটে বাংলাদেশ আজকে আয়োজনকে চ্যানেল 24 কে ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হচ্ছে, আমরা এই যে সন্ত্রাস এবং মাদকের বিরুদ্ধে আপনাদের কি ব্যবস্থা নেবেন, সেটা আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কয়েকটি প্রশ্ন আসলে শুনলাম। আমরা সেই প্রশ্নের আলোকে আসলে আমাদের অতিথিদের সাথে একটু কথা বলতে চাই। প্রথমে আসলে যেটি বলা হচ্ছিল, যে শিক্ষার কথা বলা হচ্ছিল, জনাব গোলাম আকবর খন্দকার, শিক্ষার ক্ষেত্রে আমরা আসলে মানে উপজেলা শিক্ষার ব্যবস্থা তো আসলে অবস্থা এতটা ভালো নয়। বেশিরভাগ উপজেলায় সরকারি মাধ্যমিক স্কুল বা কলেজ সংকট আছে, আমরা অনেকগুলো জায়গা দেখছি। এই যে এত বছরও এই খাতটিকে একেবারে নরবরে রয়ে গেল, তো সেটি আসলে কমিটমেন্টের অভাব ছিল নাকি এটা নিয়ে কোনো পরিকল্পনার অভাব ছিল? এটা হচ্ছে দুর্ভাগ্য আমার মতে। এই যে উনি বললেন গ্রাম থেকে লেখাপড়া করার পরে ভালো একটা স্কুলে কোঅপ করতে পারে না অ্যাডমিশন নিয়ে, কিন্তু শহরের একজন ছেলে লেখাপড়া করে সে ভালো অবস্থায় যেতে পারে, চাকরি বাকরিও পায়। এটার কারণটা কি? কারণটা হচ্ছে শিক্ষার মান, শিক্ষার অবস্থা। আমরা গত 17 বছরে যা দেখেছি সেটা কোনো উন্নয়ন হয়নি কোনো ধরনের। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুটি সরকার আমরা গত কিছুদিনের মধ্যে আমরা পেয়েছি। একটা হচ্ছে 91, 96, তারপর 2001, 2005 সাল পর্যন্ত দুইটি সরকারে মহিলাদের ব্যাপক অংশগ্রহণ, লেখাপড়ার সুযোগ সুবিধা সহ পাঠ্য বই থেকে শুরু করে এই যে স্কুল ফি মওকুফ করা থেকে শুরু করে বিভিন্ন পর্যাপ্ত প্রকল্প নিয়েছিল এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটা ক্রমান্বয়ে এটা আর হয়ে ওঠেনি। বিগত সরকার সেই পদক্ষেপগুলো নেয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার যদি ইনশাআল্লাহ জনগণ ভোটে যদি নির্বাচিত হয় দল, তাহলে বিএনপি সরকার আগামী দিনে অবশ্যই জনগণের অংশগ্রহণমূলক এই শিক্ষা ব্যবস্থা সহ যাবতীয় পদক্ষেপগুলি, প্রকল্পগুলি গ্রহণ করবে, নাম্বার 1। নাম্বার 2, যতই সরকার পদক্ষেপ গ্রহণ করুক না কেন, একটা কথা বাস্তব, আমাদের শিক্ষার প্রতিটি স্কুলে যথাযথ পর্যবেক্ষণ পরিকল্পনার অভাব আছে বলে আমি মনে করি। যেমন
গ্রামের একটা প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা আর শহরের একটা স্কুলের শিক্ষা ব্যবস্থা, ঢাকার স্কুলের, রাজধানী ঢাকার স্কুলের একটা শিক্ষা ব্যবস্থা অনেক তারতম্য রয়ে গেছে, অনেক তফাৎ রয়েছে। আবার বাংলা মিডিয়ামে লেখাপড়া করছে একটা ছেলে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে আরেকটা ছেলে। ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করা ক্লাস 2-3-তে লেখাপড়া করছে, আর বাংলা মিডিয়ামে লেখাপড়া করা ক্লাস 9-10-এ করে। কেউ কিন্তু কোয়েপ করতে পারবে না ইংলিশ মিডিয়ামের ছেলেদের সাথে। এটা অর্থ কি? অর্থ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার পর্যাপ্ত সংরক্ষণ করা হয়নি এবং যথাযথ পর্যবেক্ষণ সহ মানসম্মত যে শিক্ষা ব্যবস্থা, যাবতীয় পদক্ষেপগুলো নেওয়া হয়নি। এই বৈষম্য দূর করার জন্য সরকারের সাথে সাথে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, পদক্ষেপ নিতে হবে আমাদের সবাইকে। ধন্যবাদ আপনাকে গোলাম আকবর খন্দকার। জনাব, আমরা আরেকটা বিষয় জানতে চাইবো, শিক্ষার সাথে সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরীর কাছে জানতে চাইবো। স্বাস্থ্য খাতটাও কিন্তু নাজুক অবস্থা উপজেলাগুলোতে। চট্টগ্রাম শহর কেন্দ্রিক ছাড়া আর কোনো কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা ঠিক সেভাবে আমরা দেখিনি, বেশিরভাগ মানুষকে ছুটতে হয় শহরে। তো কেন উন্নয়ন হলো না এই খাতে, আপনার কি মনে করেন? ধন্যবাদ। মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যটা। আমরা দেখতে পাই এই স্বাস্থ্যের ব্যাপারে হয়তো গভর্নমেন্টে আলাদা একটা মন্ত্রণালয় আছে, কিন্তু এটা বাস্তবায়নটা কিন্তু সেভাবে নেই। যেমন আমি প্রথমে জেলা পর্যায়ে যদি ধরি, আমাদের সীতাকুণ্ডের মধ্যে সেখানে শুধুমাত্র একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিন্তু এটার মধ্যে নোংরা, ময়লা, আবর্জনায় ভরপুর, এবং সেটার মধ্যে আপনার পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই, পর্যাপ্ত পরিমাণে স্টাফ নেই, এবং রক্ষণাবেক্ষণ করার মতো জনবলও নেই। আমি কিছুদিন আগেই বলছি, মাস 2 আগে নিজে গিয়ে দেখলাম, যারা কর্তৃপক্ষ তাদের সাথে কথাও বললাম, তিনি আমাদেরকে সরাসরি জানিয়েছে আমাদের কোনো বাজেট নেই, লোকবল নেই, জনবল নেই। আবার আমি দেখতে পেয়েছি আমাদের রুগীরা দাঁড়িয়ে আছে, গরমে অসহ্য, তাদের উপর ফ্যানও নেই। তাৎক্ষণিকভাবে আমি কয়েকটা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি। আবার কিছুদিনের পর আমি আমার সংগঠনের সহযোগিতায় টোটাল এলাকাটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিং করেছি, এবং যেহেতু এখন ডেঙ্গুর প্রকোপটা খুবই বেশি, আমি আবার ডেঙ্গু যাতে নিধন করা যায়, পাশাপাশি এটার যাতে প্রচার প্রসার না হয় সেজন্য আবার আমি ওষুধের ব্যবস্থা করে দিয়ে এসেছি। এটা অন্যতম কারণটা হচ্ছে আমাদের সেরকম প্ল্যান নেই। আমাদের যত সমস্ত পরিকল্পনা, সে রাষ্ট্রে বলেন, দেশের বলেন, সবগুলো হচ্ছে সেই ক্যাপিটাল অথবা সেক্ষেত্রে আপনারা যদি নির্বাচিত হন, তাহলে আপনাদের প্রতিশ্রুতিটা আসলে কি থাকছে যদি জনগণের কাছে আর কি ভোটের আমরা আগে? তো যেহেতু জনবান্ধব সংগঠন, সেহেতু অবশ্যই শুধুমাত্র শহর কেন্দ্রিক নয়, বরঞ্চ আমরা জেলা কেন্দ্রিক, উপজেলা কেন্দ্রিক ডেভেলপগুলো হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা অবশ্যই চাইব যে স্বাস্থ্যভাবে যথাযথ সেবা পায় রুগীরা, সেজন্য ম্যান পাওয়ার দরকার, ম্যান পাওয়ার ব্যবস্থা করা হবে। আবার যারা জনপ্রতিনিধি থাকবেন, ওনারা যাতে প্রতি মাসে কমপক্ষে 2 বার করে ভিজিট করে আসেন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমার এলাকার মধ্যে যারা এই রুগীরা আছেন তাদেরকে সাথে নিয়ে একটা উন্নয়ন কমিটি করবো ইনশাআল্লাহ, এবং তাদের থেকেই এবং আমি প্রতিনিধি সিলেক্ট করব, ডাক্তারদের সমন্বয় করার পর পাশাপাশি যারা আমাদের এলাকার শিল্পপতিরা আছেন ওদের সার্বিক সহযোগিতায় আমাদের উপজেলাগুলোর মধ্যে সেভাবে স্বাস্থ্য ডেভেলপ ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী। আমি একটু জানতে চাইবো অ্যাডভোকেট ইকবাল হাসান কাছে, শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি সড়ক যে যোগাযোগ সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা দেখছি বিভিন্ন যে সড়কগুলো রয়েছে, প্রত্যন্ত অঞ্চলের সড়কগুলোর কিন্তু অবস্থা কি, একটু যদি বলতেন আপনি। ধন্যবাদ আপনাকে। সড়কের বিষয় যদি বলি, আসলে এখানে আমরা চট্টগ্রাম শহরে অনেক ওরাল সেতু দেখতে পাচ্ছি। এটা প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, এগুলো করা হয়েছে, উন্নয়ন ইটস ফাইন, কিন্তু আমাদের অগ্রাধিকার প্রায়োরিটি লিস্ট এবং উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে মারাত্মক গ্যাপ আছে, এবং এটা টেকসই ডেভেলপমেন্ট প্ল্যান কখনো করা হয়নি চট্টগ্রাম বেসড বা জেলা বেসড। যদি এই উন্নয়ন পরিকল্পনা আমার নগরের জন্য নগর প্ল্যান, আবার জেলার জন্য যদি আমার ডিস্ট্রিক্ট প্ল্যান থাকতো, তাহলে এই বিষয়গুলো হইতো না। এখন এখানে রাস্তাও আছে, এখানে আমি ওরাল সেতুও করছি, বাট আমার যে দেখা যায় আমার ওখানে কাপ্তায় যাওয়ার জন্য একটা মাত্র সড়ক, সে একটা সড়ককেও একটু বিস্তৃত করার বিষয়ে দীর্ঘদিন আন্দোলন হচ্ছে।
এটাকে 4 লেনে করে আন্দোলন হচ্ছে, বাট এগুলো বাস্তবায়ন হচ্ছে না। এটা দীর্ঘদিন যাবত আমরা অনেক উন্নয়ন পরিকল্পনার কথা উন্নয়ন দেখেছি, বাট একটা সড়ক দেখলাম সেটাও বিস্তৃত করা হয়নি। এবং আপনার সাথে একটু যোগ করতে চাই যে আমরা দেখি উত্তরে দক্ষিণে অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেখানে প্রতিদিনই কিন্তু প্রাণ যাচ্ছে এবং এটা একটা বড় করার জন্য একটা আন্দোলনও চলছে, সেইটাও কিন্তু অনেকটা এখনো পর্যন্ত কোনো সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রতিনিয়ত বিশেষ করে পটিয়া হয়ে এরপরে এলাকাগুলোতে প্রতিনিয়ত এখানে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে, এটা নিয়ে মুভমেন্টও হচ্ছে। এছাড়া কক্সবাজার রুটটা আমাদের দেশের জন্য ট্যুরিজমের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি। আমরা জেনে শুনে কেন এই রাস্তাটা আমরা একেবারে মৃত্যু পরিমতো রেখে দিয়েছি এটা আমি জানি না। আমার মনে হয় এই জায়গায় একটা পলিটিক্যাল সদিচ্ছার বিষয় রয়েছে। আমি আবারও বলতে চাই এই জায়গাতে আপনার উপজেলা ভিত্তিক ডিস্ট্রিক্ট ভিত্তিক কর্ম পরিকল্পনা এগুলো নিয়ে ডায়লগ নেই, এগুলো নিয়ে ডিবেট নেই। এখানে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা মারাত্মক গ্যাপ রয়েছে। এগুলো নিয়ে কোনোদিন পার্লামেন্টে ডিবেট হয়েছে কিনা অথবা এটা তুলে ধরার যে সৎ সাহস বা সদিচ্ছা রয়েছে কিনা এই জায়গায় বড় একটা প্রশ্ন রয়ে গিয়েছে আর কি। তো যদি আপনারা নির্বাচিত হন অথবা জনগণকে আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনের আগে, আপনারা কি পরিকল্পনা করবেন? জনগণের কাছে আমি শুধু মুখরোচক প্রতিশ্রুতি দেব না, আমি যে বিষয়টা বিশ্বাস করি, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমি আইন চর্চার সাথে আছি দীর্ঘদিন যাবৎ। পার্লামেন্টে আইন প্রণয়নের জায়গা, পলিসি মেকিং জায়গা, এটা অনেক ক্ষেত্রে হয়তো অনেকে বুঝেও না যে পার্লামেন্টে আসলে কি হয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সেই জন্য পার্লামেন্টের ডিবেটটা হওয়া উচিত। আমি আশা করি আমরা কন্ট্রিবিউট করতে পারবো। আমার এই চট্টগ্রাম জেলার যে যে জায়গায় উন্নয়ন বৈষম্য রয়েছে সেটাকে প্রপোর্শনেট যদি ডেভেলপমেন্টটা যাতে হয় এবং ডেভেলপমেন্ট পরিকল্পনাটা যাতে করে কেন্দ্রীভূত না হয়ে এটা প্রান্তিক পর্যন্ত পৌঁছে যায়, শহর এবং গ্রামের মধ্যে যে স্পষ্ট ডিসক্রিমিনেশন রয়েছে সে বৈষম্য দূরীভূত করা যায়। আমি ব্যক্তিগতভাবে এখানে আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আমার উপজেলাতে আমি দীর্ঘদিন যাবৎ হোমওয়ার্ক করেছি, কাজ করেছি, প্রায় আমি সামাজিক এবং মানবিক বিভিন্ন কাজ করেছি। আমার মানুষের সাথে ডায়লগ হয়েছে, তরুণ প্রজন্মের সাথে আমি অনলাইন ডায়লগ করেছি। আমার 40,000 প্রবাসী রয়েছে রাঙ্গুনিয়ার, ওদের সাথে আমি অনলাইনে ডায়লগ করেছি। সবার কথাবার্তার ভিত্তিতে আমি 13 দফা উন্নয়ন পরিকল্পনা, আমার কর্ম পরিকল্পনা আমি অনলাইনে শেয়ার দিয়েছি। প্রতিটা ইস্যু ভিত্তিক, এই যে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, পরিবেশ, এছাড়া কর্মসংস্থান, প্রতিটা বিষয়ে আমি আলাদা আলাদা 13 দফা কর্মপরিকল্পনা শেয়ার করেছি এবং আমি বিশ্বাস করি এবং আমি এটা কনফিডেন্টলি বলতে চাই, আমি 13 দফা পরিকল্পনার মাধ্যমে রাঙ্গুনিয়াকে একটা মডেল উপজেলা হিসেবে উপস্থাপনের ক্ষেত্রে আমি পার্লামেন্টে ইফেক্টিভলি কন্ট্রিবিউট করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমাদের ভোটারদের সাথে আমরা একটু ভোটারদের যে এখানের অংশটুকু আমরা একটু জানতে চাইবো, তাদের কাছে একটু প্রশ্ন শুনতে চাইবো। সংক্ষেপে প্রশ্নগুলো একটু যদি বলতেন। আমার প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম ছাড়ে, আমার প্রশ্নটা হলো এখানে আসলে আমাদের চট্টগ্রাম ছাড়ে যথেষ্ট শিল্প অঞ্চল আছে, কিন্তু বাংলাদেশে যে সমস্যা হচ্ছে বেকার সমস্যা, শিক্ষিত অশিক্ষিত দক্ষ বেকার সমস্যা। কিন্তু ওই শিল্পগুলোতে দেখা যায় যে চট্টগ্রামের ওইখানকার স্থানীয় লোকদের কর্মসংস্থান খুব সংকুচিত করা হয়েছে। এই জন্য আগামীতে আমাদের স্থানীয় লোকদের কর্মসংস্থানে কি উদ্যোগ নেবেন জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী ভাইকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি প্রশ্ন একটু আসলে নিতে চাই, আমরা পিছনে নয়, আমরা একটাই নিতে চাই। সংক্ষেপের প্রশ্নটা বলুন একদম। আসসালামু আলাইকুম, আমি রাঙ্গুনিয়া 7 জননেতা অ্যাডভোকেট ইকবাল হাসানের কাছে প্রশ্ন, আপনি যদি নির্বাচিত হন আপনার এলাকার চলমান যে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মানুষের মধ্যে যে ভীতি, এই প্রশাসনিক উন্নয়ন কল্পে আপনি কি করবেন জনগণের জন্য, তা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে প্রশ্নটা নিয়েছি, আমরা এখন একটু জানতে চাইবো। প্রশ্নগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ কিছু প্রশ্ন এসছে। তো এর মধ্যে আমি আসলে প্রথমে একটু জানতে চাইবো গোলাম আকবর খন্দকারের কাছে। জনাব গোলাম আকবর খন্দকার, আমরা এর আগেও কিন্তু দেখেছি যে রাঙ্গুনিয়ার কথা বলা হচ্ছে, রাউজানও কিন্তু বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা 2024 সালের 5ই আগস্টের পর থেকে, যেটি আসলে সারা দেশেই আলোচিত, বেশ কিছু হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। তো এই জায়গাগুলোতে আসলে কেন এরকম ঘটনাগুলো ঘটছে এবং এটা আসলে নিরূপণের কি উপায়, আর এটা যদি একটু বলতেন। মানুষ স্বাভাবিকভাবে আশা করেছিল 24-এর 5 আগস্টের পরে ওই দুরবস্থা থেকে মানুষ মুক্তি পাবে। যারা গ্রাম থেকে শহরে গিয়ে বসবাস করেছে নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার জন্য, তারা গ্রামে ফিরে যাবে। বাস্তবে আমরা কি দেখতে পাই? আমি আমার রাউজানের অবস্থা দিয়ে শুরু করি। সন্ত্রাস শুধু রাউজান না, মোরাললেস প্রত্যেকটা উপজেলার মধ্যে আছে। বাট আমি রাউজানের একজন সন্তান, আমি নিজে বিব্রত বোধ করি রাউজানের সন্ত্রাস নিয়ে আলাপ করার জন্য।
গত 16 মাসে 19টি হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ড কেন সংঘটিত হলো? এদিকে রাজনৈতিক বিবাদ ছিল নাকি অন্য কোনো কারণ ছিল? এটা রাউজানের মানুষ জানে, প্রশাসনও মোরালেস জানে, বাট রাউজানের বাইরে জনগণ খুব বেশি জানে না। আমরা বাস্তব অবস্থায় রাউজানে কিন্তু দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব বা ক্লেশের কারণে কোনো কিছু হয়নি। সম্পূর্ণরূপে অবৈধ বালির ব্যবসা, অবৈধ মাটি কাঠার ব্যবসা, তার থেকে পাওয়া অর্থ ভাগাভাগি, চাঁদাবাজি, ব্রিকফিল কেন্দ্র করে যে চাঁদাবাজি হয়েছে, রাঙ্গামাটি থেকে বনের কাঠ বোঝায় ট্রাকে টাকা তোলা। আবার আরেকটা জিনিস হচ্ছে রেজিস্ট্রি অফিসে সরকারি, যখন সরকারকে একটা ট্যাক্স দিতে হয় 9%, 9.5%, ম্যাক্সিমাম 12%। এই ট্যাক্স যে কোনো জমি রেজিস্ট্রি করার সময় তাকে 21%, 25% পর্যন্ত নাকি দিতে হয়। এই টাকার ভাগাভাগির কারণে সবগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জনাব গোলাম আবুল খন্দকার, আমি জানতে চাইবো যে আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার প্রতিশ্রুতি কি হবে? মানুষকে কিভাবে স্বস্তি দিবেন, ছোট সংক্ষেপে যদি বলেন। আমি জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই, ইনশাআল্লাহ রাউজানের আমার প্রথম পদক্ষেপ হবে সন্ত্রাস নির্মূল করা, টোটাল চাঁদাবাজি নির্মূল করা আমার প্রথম পদক্ষেপ হবে। সে যেই দলের হোক, যেইভাবে হোক। আমি মনে করি সন্ত্রাসীরা কোনো দলের পরিচয় তারা নিজের সেফটির জন্য ব্যবহার করে। আমি আমার নির্বাচিত সরকারের সময় আমি আমার এলাকা প্রাণ চেষ্টা করব এই দুর্নীতি, অবৈধ মাটি কাটা, অবৈধ চাঁদাবাজি, অবৈধ বালির ব্যবসা করে টাকার ভাগাভাগি যেন বন্ধ হয় এবং টোটাল ব্যবসা যেন বন্ধ হয়, সেটার আমার প্রথম পদক্ষেপ হবে। ধন্যবাদ জনাব গোলাম আবুল খন্দকার। আমরা একটু কথা বলতে চাইবো জনাব আনোয়ার সিদ্দিকী চৌধুরীর কাছে। আপনার কাছে যে প্রশ্নটা আসলে করেছেন জনগণ, যে দেশের আপনার যে এলাকাটিতে আসলে অনেকগুলোই কিন্তু শিল্পাঞ্চল রয়েছে, তো সেখানে কর্মসংস্থানের যে জায়গাটা সেখানে কিন্তু অনেকটাই এখনো পর্যন্ত স্থানীয় যারা জনগণ আছে তারা কিন্তু পান না। তো সেটা আসলে কিভাবে আপনি যদি নির্বাচিত হন সেটা পূরণ করার জন্য আপনি কি প্ল্যান করছেন বা কিভাবে করবেন? ধন্যবাদ। বিশেষ করে আমার সম্মানিত বড় ভাই যিনি প্রশ্নটি করেছেন, যথার্থই করেছেন। আমরা জানি এই সীতাকুণ্ড এলাকাটা হচ্ছে শিল্পাঞ্চল এলাকা। সীতাকুণ্ডের মধ্যে এক পাশে রয়েছে পাহাড় আর এক পাশে রয়েছে সমুদ্র। এবং এর সাথে একটু যোগ করতে চাই, সেখানে নানা সংকটও কিন্তু রয়েছে শিল্পাঞ্চলগুলো। সংক্ষেপে যদি বলেন শিল্পাঞ্চলের সংকটগুলো কিভাবে নিরসন করবেন, একই সাথে কর্মসংস্থান কিভাবে করবেন? যে কথাটা বলছিলাম, এই ঢাকা ট্রাঙ্ক রোডের পূর্ব পাশে রয়েছে পাহাড়, পাহাড়ের পূর্বে রয়েছে অনেক অসংখ্য শিল্প, বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো রয়েছে। আবার পশ্চিম দিকে যদি যায় তাহলে দেখতে পাবেন সমুদ্র থেকে রাস্তা পর্যন্ত রয়েছে অনেক আমাদের, বিশেষ করে শিপ ব্রেকিং। এটাও শুধুমাত্র চট্টগ্রাম নয়, বরঞ্চ সারা দেশেরই একটি সোর্স অফ ইনকামের একটা স্থান বলা যেতে পারে। আমি আপনাকে সংক্ষেপে জানতে চাইবো যে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা শিল্পাঞ্চলকে ঘিরে? ডেফিনেটলি অবশ্যই আছে। তবে এক্ষেত্রে যেটা জানতে হবে আপনার কারণটা কি। সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে ওরা আমাদের স্থানীয় যারা আছেন ওদের ফার্স্ট চয়েসে তাদেরকে বাদ দিয়ে দেয়, স্থানীয়দেরকে বাদ দিয়ে দেয়। তো ওরা কেন বাদ দেয় সেটা আমি অবশ্য ইতিমধ্যে বেশ কয়েকজন যারা শিল্প উদ্যোক্তা আছেন তাদের সাথে বসে কথা বলেছি, কি তাদের লেখিংস গুলো আছে সেটা জানতে চেষ্টা করব। ফার্স্ট প্রায়োরিটি হবে অবশ্যই স্থানীয় যারা আমাদের কোয়ালিটিফুল যারা আছেন তাদেরকে সেই জায়গায় প্রোভাইড করা, পাশাপাশি যারা স্বল্প শিক্ষিত আছেন তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া। ধন্যবাদ আপনাকে জনাব আনোয়ার সিদ্দিকী চৌধুরী। আমরা কথা বলবো, একটু সংক্ষেপে জানতে চাইবো আমাদের সময়ের স্বল্পতার কারণে। অ্যাডভোকেট ইকবাল হাসান, আপনার এলাকাও হচ্ছে যে কি বেশ কিছু কথা বলা হয়েছে, যেখানে রাঙ্গুনিয়াতে বালুমহাল নিয়েও নানা কিন্তু অভিযোগগুলো রয়েছে। তো আপনার কোনো পরিকল্পনা আছে কিনা আপনার এলাকার উন্নয়ন, সামগ্রিক উন্নয়নে? ছোট করে যদি বলতেন সংক্ষেপে। সবার যে আকুতি, এর প্রেক্ষিতে আমি আমার যে নির্বাচনী কর্মপরিকল্পনার ক্ষেত্রে আমি নিরাপদ এবং
শান্তি সম্প্রীতি রাঙ্গুনিয়া প্রতিষ্ঠাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। এগুলোর বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং বালুদস্যু, এগুলো রাঙ্গুনিয়ার যিনি নির্বাচিত হবে তাকে প্রথম প্রায়োরিটি রাখতে হবে। আমি বলেছি আমি হলো সেটা রাখবো। অন্য সহকর্মী যারা প্রার্থী রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছি। আমি বললাম আসুন আমরা 3 জনে যদি 4 জনের ঐক্যবদ্ধ হই, কিন্তু আমরা দেখতে চাই আসলে কে কাজটা করে। এই আহ্বান আমি জানিয়েছি এবং আমি এটাও বলেছি আমি নির্বাচিত না হই, যদি আপনারা নির্বাচিত হন আমি সহযোগিতা করব, অথবা আমি নির্বাচিত হলে আমি আপনাদের সহযোগিতা কামনা করব। আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান, আমরা ঐক্যবদ্ধ একটা রাঙ্গুনিয়া গড়ে তুলি, যেন সবার জন্য সবার সাথে আমরা রাঙ্গুনিয়াকে একটা বসবাস উপযোগী, শান্তি এবং সম্প্রীতির নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে পারি। আপনাদের তিনজনকে আসলে ধন্যবাদ, আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই আয়োজনে। একই সাথে ধন্যবাদ দিচ্ছি আমাদের যে সম্মানিত যারা ভোটার রয়েছেন তাদেরকে। দর্শক, নগরে আলো যেমন ঝলমল করে তেমনি উপজেলার মাটিতেও স্বপ্ন বোনা হয় প্রতিদিন। কিন্তু আমাদের আজকের আয়োজনে আমরা আসলে জানতে পারলাম যে উন্নয়নের পথ সব জায়গায় একরকম হয় না। মহানগর এগোয় দ্রুত, আর উপজেলা পিছিয়ে থাকে নানা শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যসেবা থেকে সহ নানা সুযোগ সুবিধা থেকে। তো আমরা বিশ্বাস করি চট্টগ্রাম বদলাবে সবাইকে সাথে নিয়ে। শুধু মহানগর নয়, উপজেলার হাট, বাজার, গ্রাম সব জায়গায় সবাই হবে প্রকৃত উন্নয়নের অংশীদার। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।